নমস্কার, আমি কাকুলি সরকার, ডিজাইনার। ইরানি মিত্র ম্যামের সঙ্গে আমি 4-5 বছর উপর হয়েছে কাজ করছি। শপিং উইথ ডিজাইনার ইরানি মিত্র ম্যামের যে প্রোগ্রামটা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, ম্যামের চিন্তাভাবনার সঙ্গে তাল মিলিয়ে সেখানে আমরা আজকে পেয়েছি বিখ্যাত অভিনেত্রী। আমি বলবো উনি হচ্ছেন দেবিকা মুখার্জি। নমস্কার, আমাদের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আপনি প্লিজ আমাকে দেবিকা মুখার্জি বলুন, অভিনেত্রী বলুন, বিখ্যাত বলবেন না প্লিজ। বিখ্যাত তো আমরা তকমা দেবো না। কাজ দিদি, আমি আপনাকে দিদি এবং তুমি বলতে চাই, তাহলে আমার কথা বলতে সুবিধা হবে। আর আপনাকে বিখ্যাত বিশেষত্ব আমরাই দেবো, দর্শকরা। ঠিক আছে, কিন্তু ওকে, কিন্তু আমার ভালো লাগে না শুনতে, তাই বললাম। বলুন। আপনাকে আজকে আমরা যেই রূপে দেখছি, মডেলিং, আমরা তো এতদিন আপনাকে নায়িকা হিসেবে দেখেছি, কিন্তু আজকে সম্পূর্ণটাই যতগুলো কাজ আপনার হলো, ওই রামের শাড়িতেও দেখলাম, তারপরে ম্যামের ডিজাইনিং, গয়না, শাড়ি, সমস্ত কিছু করে আপনাকে মডেলিং লুকটাই বেশি পাচ্ছি। তা আপনি কি অভিনয়ের থেকে মডেলিংয়ের দিকে বেশি আগ্রহ প্রকাশ করছেন? না না না, এটা কোনো আগ্রহ প্রকাশের ব্যাপারই না। আমি আপনাদের কাছে ডিজাইনার ইরানি মিত্র, আমার কাছে একটা প্রকৃত খুব মিষ্টি মহিলা, যার সাথে আমি প্রাথমিকভাবে বেশ কিছু বছর আগেও কাজ করেছি। তারপরে ও আবার আমাকে বলেছে আমি তোমাকে নিয়ে আবার কাজ করতে চাই, আর আমিও ভীষণভাবে উৎসাহ দেখিয়েছি। তো সেইভাবেই আশা আমার এখানে। আপনাকে প্রত্যেকটা লুকে খুব ভালো লাগছে, থ্যাংক ইউ, খুব মিষ্টি লাগছে। তবে শুধু আমার একার তো এখানে ক্রেডিট নয়, ক্রেডিটটা আমি দেখবো যে আজকে আমাকে যে কস্টিউম দিয়েছে, আবার বলি সে হচ্ছে ইরানি মিত্র। যে মেকআপ ম্যান, যার কাছে আমি আগে কখনো মেকআপ করিনি, তার নাম বলবো মিসেস জয়সওয়াল, তাই তো? জয়সওয়াল। তারপরে আমাদের যে ক্যামেরাম্যান যিনি আছেন, তাকে বলবো সে সুন্দর লাইট করেছে, সব কিছু মিলিয়ে গুছিয়ে আমাকে হয়তো দেখতে সুন্দর লাগছে, লাগতেই পারে। সবার মানুষ, প্রত্যেকটা মানুষের কিন্তু এক একটা স্তরে এক এক রকমভাবে নিজেদের স্যাক্রিফাইস আছে, নিজস্ব কোয়ালিটির প্রমাণ আছে। তারপরে কিন্তু অভিনেত্রী, তারপরে কিন্তু আমি মডেল, যেটাই বলুন না কেন এই মুহূর্তে। আমিও এখনই যা পোশাক পরে আছি সেটাও ম্যামেরই পোশাক পরে আছি, ম্যামেরই দাও গয়না পরে আছি। নারী তুমি রহস্য, নারী তুমি প্রেম, নারী তুমি বেদনাদায়ক, শান্তি ও মোলায়েম, নারী তুমি জটিল ভীষণ, ভীষণ অভিমানী, নারী তুমি গল্প গাথায় শেষ না হওয়া কাহিনী। তো নারীদের তো, এটা আমার সংগৃহীত ফেসবুক থেকে। ওকে, আচ্ছা, নারীদের তো অনেক স্ট্রাগল করে আসতে হয়েছে এই সব কাজে, আর আপনি তো আরও অনেক দিন আগের থেকে কাজ করছেন। আর আপনার যে দুটো বিখ্যাত বই, সিনেমা আপনার অনেকে বিখ্যাত রয়েছে, কিন্তু ছোট বউ এবং বাঞ্ছারামের বাগান, এক্স্যাক্টলি, এই দুটো যে চুলবুলি দেবিকা মুখার্জি, আমার কিন্তু এখনো সেরকম হাসিতে বা মানে চপলতায় খানিকটা ধরা পড়ছে সেরকমই। আপনি বলুন আপনার কতটা পরিবর্তন হয়েছে? মানসিক পরিবর্তন হয়েছে, অনেক ম্যাচিওর হয়েছে। আস্তে আস্তে যে সমস্ত জীবনের যে সমস্ত সংগ্রাম, আমার মাকে হারানো, আমার বড় দিদিকে হারানো, আমার দাদাকে হারানো, এই সবগুলো যে আমার জীবন দিয়ে গেছে, সেগুলো বড্ড কষ্টের মুহূর্ত। এবং কোনো না কোনো সময় যেন আমি একটা আশ্রয় খুঁজে পেতে চেয়েছি। আশ্রয় খুঁজে পেতে চাইলেই কি পাওয়া যায় না? তো ন্যাচারালি সেসব মুহূর্তগুলো অনেক সংগ্রাম গেছে, অনেক কষ্ট গেছে, জীবনের অনেক দিক থেকেই কষ্ট গেছে। শুধু ওই দূর থেকে মেকআপ করলাম না, অভিনয় করলাম, কোনো ছবি হিট হলো আর কোনো ছবি হিট হলো না, তাতে কোনো মহিলার পরিচয় নয় বা কোনো আর্টিস্টের পরিচয় কিন্তু নয়। তার ভিতরে অনেক কষ্ট থাকে, সেই কষ্টগুলো বোঝার চেষ্টা করে। আর একটা ইদানিং, তোমার খুব বয়স হয়ে গেছে, আর্টিস্টদের বলা খুব শুরু হয়েছে, কিন্তু আর্টিস্টরা তো সবসময় জীবন্ত। বয়স কথাটা ওদের জন্য মানায় না। যখন যে বয়সটা হচ্ছে সেই বয়স অনুযায়ী চরিত্র পাবে, এবং পরিচালক বা প্রযোজকরা সেরকমই চরিত্র দেবে এবং তারা ফুটিয়ে তুলবে। তারা সবসময় জীবন্ত, মানে বয়স হয়ে গেছে এবার তুমি মরে যাও বা এবারে তোমার জীবনটা শেষ হলো,
তা কিন্তু নয়। না, আর্টিস্টদের কিন্তু ওইভাবে দেখলে চলবে না, কোনো মানুষকে এইভাবে দেখলে এখন আজকের দিনে এইভাবে দেখলে চলবে না। দেখতে হবে সেইভাবে যে তুমি বাঁচো, তুমি সুন্দর করে অক্সিজেনটা নাও। মানে আমি এটা বলতে চাইছি, নারী হিসেবে আলাদা কোনো বাধা বিপত্তি কাজের ক্ষেত্রে আপনার এসেছে কিনা? দেখুন, এর উত্তর দিতে গেলে আমাকে অনেক কথা বলতে হয়। এটা একটা ছোট্ট ইন্টারভিউ, যেটা এই ইরানি স্টুডিওতে এসে আমি আপনাকে দিচ্ছি। সামান্য সামান্য কয়েকটা কথার মধ্যেই আমি আপনাকে উত্তরগুলো দেবো। সবচেয়ে বড় কথা হচ্ছে যে লড়াই ছাড়া কিন্তু কোনো শিল্পী একটা জায়গায় এসে দাঁড়ায় না, তাকে বলে যে ওই দেখ সে যাচ্ছে। সেই লড়াইটা কিন্তু আমারও। গত 29শে মার্চ আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তার জন্য আমাদের ডিজাইনার ইরান মিত্র টিমের পক্ষ থেকে ওনার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করি। জন মিলে মরিতে হইবে, অমর কি কথা কবে, এই যে কথাটা আছে, চলে যাওয়া, কিছু কিছু চলে যাওয়াকে মেনে নেওয়াটা খুবই কষ্টের। সব চলে যাওয়াই ব্যথার, সব মৃত্যু যন্ত্রণার, কিন্তু রাহুলের চলে যাওয়াটা ঠিক এখনো পর্যন্ত মেনে নেওয়া যায়নি। এবং তাকে অল্প, এবং মৃত্যুটা নিয়েও অনেকগুলো প্রশ্ন উঠেছে। যাই হোক, আমি আমার টিমের পক্ষ থেকে আমি এটাই বলবো, ফিরে আসুক, একটা সুন্দর জন্ম ওর হোক খুব দ্রুত। আপনি কিছু বলবেন? আমার একটাই কথা বলার আছে, যে একটা মানুষ চলে গেছে, কষ্টটা পাবে তার মা যেহেতু জীবিত, তার স্ত্রী এবং তার ছেলে সহজ, এই তিনজনই খুব কষ্ট পাবে। যে কষ্টটা আমরা ভাগ করতে পারবো না। ছুটে গিয়ে তাদের বাড়িতে গিয়ে এমন কোনো আমরা বাক্য বলে, কোনো শব্দ উচ্চারণ করে বা আহা উহু করেও কিন্তু ওদের জীবনের ওই অসহায়তার জায়গাটা আমরা কিন্তু মেটাতে পারবো না, কেউ পারবো না। কিন্তু কয়েকটা কোশ্চেন উঠেছে, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আজকে সবাই খুব খুব কষ্ট পাচ্ছে, মানসিক কষ্ট পাচ্ছে, এবং নানান ফেডারেশন থেকে আরম্ভ করে, এমপা থেকে আরম্ভ করে, আমাদের আর্টিস্ট ফোরাম থেকে আরম্ভ করে, সর্বত্র সব মানুষ আর্টিস্ট একত্রিত হয়েছে ওর জন্য। কিন্তু আমি বলবো এটা কিছুদিন পরে কিন্তু সবাই ভুলে যাবে যে যার কাজে, একদম মনে রাখবে না কেউ কারোকে। আজ যে দুনিয়াতে আমরা আছি, আজকের ডেটে এগুলো কেউ মনে রাখবে না। শুধু কষ্টটা পাবে ওর বউ, ওর বাচ্চা আর ওর মা, আর কিছু না। আমি আত্মার শান্তি চাইবো, অন্তর থেকে চাইবো, এবং একটা শিক্ষিত ছেলে, ভালো ছেলে, এইভাবে আকস্মিক মৃত্যু কিরকম আমাদেরকে অবাক করে দিয়েছে। কিন্তু এখন এই যে যুদ্ধ, হিংসা, হানাহানি, মারামারি, ধর্ষণ, মৃত্যু, এগুলো এত শুনছি যে আমাদের কোনো ভাষা নেই কিছু বলবার। আমি শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করবো, এই সমস্ত থেকে তুমি মানুষকে নিস্তার দাও। হঠাৎ মৃত্যু, শুটিং করতে গিয়ে মারা গেল, তার যে পিছনে কি রহস্য আছে, সত্যি করে তাকে মেরে ফেলা হয়েছে না সত্যি তার একটা নিয়তি, এভাবে মৃত্যুটাই ছিল, এটা কেউ বলতে পারছে না। আমি বলবো তার আত্মার শান্তি হোক। হ্যাঁ, বিভিন্ন কথা বলতে আমি যাবো, হ্যাঁ, কারণ আমি সত্যি করে জানি না, বা সেই স্পটে ছিলাম, আমি আত্মাও বলতে পারছি না। আমার ইরানি মিত্র ম্যাডাম টিমের পক্ষ থেকে আমরা এটাই বলছি, আবার জন্ম হোক, আবার ভালো, আবার তার শান্তি হোক, এরকম কথাটা এখনো ইউজ টু হতে পারছি না। আবার জন্ম হবে, তার কারণ কি, ও তো একদিন কিছুটা দেখার পরেই তো সে উপরে চলে গেল। আর আরেকটা কথা ম্যাম, আরেকটা কথা, পরিবারের যন্ত্রণা তো সবসময় আলাদা, বিশ্বাস করি, প্রারব্ধ জন্ম বিশ্বাস বলছি। এই যে একটা কথা আপনি বললেন, এটা সত্যি কথা, পরিবারের দুঃখের থেকে বড় দুঃখ কারোরই হয় না। সবাই কিছু গুণমুগ্ধকার থাকে যারা অভিনয় দেখে, কাজ দেখে, তার সাথে মানুষ হিসেবে সে কেমন সেটা দেখে কি মানুষ হিসেবে শুনেছি খুব ভালো। হ্যাঁ, সেই আমার একবার দাদাগিরিতে দেখা হয়েছিল সৌরভ গাঙ্গুলি, সেই সময় আমরা সবাই খেলতে গিয়েছিলাম, ও গিয়েছিল ওর বউকে নিয়ে, এপিসোডটা দেখেছি। হ্যাঁ, তো সেটা মনে আছে। তখন একটা স্মাইল এরকম দিই আমরা, কেন আমাদের জেনারেশন গ্যাপ আছে, তো নাচিয়ে স্মাইল দিলাম। আমি বললাম যে আমি আপনার ছবি দেখেছি,
বললাম, আমি তো আপনার ছবিও দেখেছি, তো আপনি সুপার ডুপার হিরোইন। হ্যালো, এসব আপনি বলবেন না, আমার সাথে খুব লজ্জা করবেন। তখন আমি বললাম, আপনার ছবিও তো কম নয়, আপনার ছবি তো দারুণ ভালো, সেই তো আপনার স্ত্রী এখন। খুব হাসলো, মজা করে একটু হাই বাই করে তারপর আমার নিজেরাই টিমের মধ্যে খেলতে শুরু করলাম সৌরভ গাঙ্গুলির দাদাগিরিতে। যাই হোক, আপনি আমাদের এই ইন্টারভিউতে এসেছেন। আমি বিকজ অফ ইরানি। হ্যাঁ, সবই ঠান্ডা হোক, শান্ত হোক, এটাই ঈশ্বরের কাছে নতুন বছরের প্রার্থনা। একদম